বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজে অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষার কার্যক্রমে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের দোয়ায় আমিও আল্লাহর অসীম কৃপায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অবগত আছো, আজকে আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ এনিম্যাল আইডেন্টিটি হতে একটি নতুন টপিক নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। আর তা হচ্ছে, তোমরা সবাই জানো রুই মাছ। শিক্ষার্থীরা, রুই মাছের বৈজ্ঞানিক নাম কি? অবশ্যই তোমরা জানো, সেটা হচ্ছে লেবিও রোহিটা। শিক্ষার্থীরা, এই রুই মাছ তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রাণী পরিচিতি অধ্যায় হতে একটি প্রতীক প্রাণী হিসেবে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। আসলে তোমরা সবাই জানো এই অধ্যায়ে তিনটি প্রাণী নিয়ে আলোচনা করা হয়েছে, যার পূর্বের দুটি আমি আলোচনা করেছি। একটি ছিল হাইড্রা, আর একটি ছিল ঘাসফড়িং। অনেকটি ক্লাস নিয়েছে, অনেকগুলো ক্লাস। আর তোমরা এখনো পর্যন্ত অনেকেই আমাকে বলছো যে এখনো কঠিন লাগছে। আসলে যেমন কঠিন না লাগে সেজন্যই কিন্তু আমি ধীরে ধীরে চিত্র এঁকে তোমাদের ব্যাখ্যা করেছিলাম, কিন্তু এখনো তোমাদের ভয়টা কেটে ওঠেনি। তোমরা বেশি করে বাসায় পড়াশোনা করবে, বেশি করে চিত্র অঙ্কন করবে, অবশ্যই এটা সহজ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আরও বলতে চাচ্ছি যে আজকে যে প্রাণীটি নিয়ে আলোচনা শুরু করব সেটি অবশ্যই অতগুলো ক্লাস লাগবে না আমি আশা করছি। আর যেই মাছটির কথা বলছি লেবিও রুইটা, তোমরা অবশ্যই জানো রুই মাছ সম্পর্কে তোমাদের সবার অভিজ্ঞতা আছে। অনেকের বাসায় হয়তো আজকে রুই মাছও রান্না হয়েছে। তো শিক্ষার্থীরা, প্রতি সপ্তাহে কিন্তু এই মাছটি আমাদের বাড়িতে আসে, আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। আর কেন এটি আসে সেটাও তোমরা জানো, তারপরেও আমি তোমাদেরকে বলবো। তার আগে শিক্ষার্থীরা, তোমরা অবগত করবে আজকে আমি যাদের ক্লাস নিচ্ছি তারা হচ্ছে জীববিজ্ঞান আমার প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ অর্থাৎ 2020-21 এবং 19-20 উভয়ের জন্যই আমি ক্লাসটি নিচ্ছি। তো তোমরা ক্লাস শুরু করার আগে প্রতিদিনের মতো লাইভে সংযুক্ত হওয়ার পূর্বেই তোমরা খাতা বই রেডি করে রাখবে এবং পেন্সিল রাবার তো অবশ্যই। শিক্ষার্থীরা, আজকেও চিত্র অঙ্কন করবো এবং দ্রুত বোঝানোর চেষ্টা করবো। আজকে যেহেতু রুই মাছ সম্পর্কে আমি শুরু করছি, তাই প্রাথমিক আলোচনাটা খুবই বেশি থাকবে এখানে। আর প্রতিটি কথাই গুরুত্বপূর্ণ। এখানেও কিছু কোশ্চেন যা বোর্ডে আসে সেগুলো আলোচনা বিষয়ের মধ্যে আসবে। তো শিক্ষার্থীরা, এখন তোমরা আমাকে অবগত করো আমার ক্লাসে লেখাটি বোঝা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা, তারপরে আমি ক্লাসটি শুরু করে দেব। তো শিক্ষার্থীরা, আজকে ক্লাসটি আরও আগে শুরু করার ইচ্ছে ছিল, কিন্তু একটু তো কাজের জন্য একটু দেরি হয়ে গেছে। আশা করি তোমরা বোর্ড ক্লিয়ার, বাট সাউন্ড ক্লিয়ার না, তাই? আচ্ছা, শিক্ষার্থীরা, এখনও কি সাউন্ড ক্লিয়ার? আমি ঠিক বুঝতে পারছি না সাউন্ডটা কেন ক্লিয়ার না। আচ্ছা, তোমরা সাউন্ড ক্লিয়ার না শিক্ষার্থীরা? এখন কি সাউন্ড ক্লিয়ার না মিস? আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ শিক্ষার্থীরা, এমনি লেট হয়ে গেছে। জি মিস, ঠিক আছে। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার না তোমরা বলছো। এখন আমি তোমাদেরকে একটু অবগত করতে চাচ্ছি যে রুই মাছটা কি। আসলে তোমরা সবাই জানো। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা শিক্ষার্থীরা, এবার তোমরা একটু দ্রুত লক্ষ্য করো। আমি যদি তোমাদেরকে বলি কার্প জাতীয় মাছ সম্পর্কে, রুই মাছ কিন্তু এক ধরনের কার্প জাতীয় মাছ। তোমরা অবশ্যই জানো কার্প জাতীয় মাছটা কি। তো শিক্ষার্থীরা, এটা অবশ্যই স্বাদু পানির মাছ, অবশ্যই মিঠা পানির মাছ। আমরা জানি যে দুই ধরনের পরিবেশে কিন্তু আমাদের মাছ, জলজ পরিবেশে মাছগুলো থাকে। তার মধ্যে আমি আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে লেবিও রুহিটা। রুহিটা তোমরা অবশ্যই সাইন্টিফিক নামের নিচে নাম লাগবে। এটা নাম কি? এটা রুই মাছ। রুই মাছের সাইন্টিফিক নাম কি? লেবিও রুহিটা। শিক্ষার্থীরা, এখন দেখো, এই যে রুই মাছের কথা আমি বললাম, এই রুই মাছটি হচ্ছে লেবিও রুহিটা। এখন এই মাছটি কিন্তু মিঠা পানির মাছ, স্বাদু বা স্বচ্ছ পানিতে বেশি পছন্দ করে। তো শিক্ষার্থীরা, এই লেবিও রুহিটা এক ধরনের কার্প জাতীয় মাছ। তোমরা অবশ্যই জানো কার্প জাতীয় মাছটা কি। তো এখন বোর্ড ক্লিয়ার না? আচ্ছা, বোর্ড ক্লিয়ার না?
কেন এখন কি ক্লিয়ার শিক্ষার্থীরা? ঠিক আছে, কেউ অনেকে বলছো ঠিক আছে, আবার অনেকে বলছো বোর্ড ক্লিয়ার না। শিক্ষার্থীরা, কার্প জাতীয় মাছ আসলে বলতে আমরা কি জানি, এই রুই মাছ কিন্তু কার্প জাতীয় মাছ হিসেবে বেশি সুপরিচিত আমাদের কাছে। কার্প জাতীয় মাছ বলতে আমরা কি বুঝি, অর্থাৎ যে মাছগুলো একই জলাশয়ের বিভিন্ন স্তরে একই সাথে চাষ করা যায় সেগুলোই হচ্ছে কার্প জাতীয় মাছ। অনেক সময় আসে যে কার্প জাতীয় মাছ কি, শিক্ষার্থীরা লিখে ফেলো, কার্প জাতীয় মাছ কি। তাহলে আমরা কি লিখবো, যে কার্প জাতীয় মাছ হচ্ছে যে সকল মাছগুলো একই জলাশয় অর্থাৎ ধরো পুকুর, হ্যাঁ, তারপর হচ্ছে পুকুরের মধ্যে বা যে কোনো জলাশয়ের মধ্যে যদি আমরা কার্প জাতীয় মাছের চাষ করতে চাই, তাহলে আমরা তো জানি একটি পুকুরের 3টা স্তর থাকে, উপরের স্তর, মধ্য স্তর এবং নিচের স্তর। এখন এই 3টে স্তরের যদি যে মাছগুলো 3টা স্তরের মধ্যে মানে একই সাথে যে চাষ করা যায় সেটাই হচ্ছে কার্প জাতীয় মাছ। এখানে রুই মাছটা কিন্তু মধ্য স্তরে অর্থাৎ পুকুরের মিডল লেয়ারে কিন্তু এই কার্প জাতীয় মাছগুলো চলাফেরা করে। ফলে কি হয়, উপরের খাবারগুলো তাদের মাছগুলো উপরের খাবারগুলো যখন নিচে চলে আসে মধ্য স্তরের খাবার, মাছগুলো সেই খাবারগুলো খেতে পারে এবং মধ্য স্তরের খাবারের যে পর্যাপ্ত খাবার খাওয়ার পরে যে অতিরিক্ত খাবারগুলো থেকে যায় সেটা মাছের পুকুরের তলদেশে যখন চলে যায় তখন নিচের স্তরে যে মাছগুলো আছে সেই মাছগুলো সেই খাবারগুলো খেয়ে নিতে পারে। ফলে মৎস্য চাষিদের অনেক মানে সুবিধা হয়, তাদের খাবার পরিবেশটাও দূষণমুক্ত থাকে, জলাশয়ের পরিবেশটা দূষণমুক্ত থাকে এবং 3 স্তরের একই খাবারে 3 স্তরের মাছগুলো দ্রুত খেয়ে নিচ্ছে এবং এই কার্প জাতীয় মাছগুলো খুবই দ্রুত বর্ধনশীল। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে, কার্প জাতীয় মাছগুলো কিন্তু দ্রুত বর্ধনশীল আর হ্যাঁ আবার ঘোলা। আচ্ছা, কার্প জাতীয় মাছগুলো কিন্তু খুব দ্রুত বর্ধনশীল। তো শিক্ষার্থীরা এখন দেখো, রুই আমাদের অন্যতম কার্প জাতীয় মাছ। রুই হচ্ছে আমাদের অন্যতম একটি কার্প জাতীয় মাছ, কারণ এটিকে অস্থিযুক্ত মাছ। রুই মাছ আমাদের অন্যতম পরিচিতি। কার্প জাতীয় মাছগুলো অধিক প্রোটিনযুক্ত, সুস্বাদু হয় এবং দ্রুত বর্ধনশীল হওয়ার কারণেই কিন্তু এই মাছগুলো আমাদের কাছে খুবই পরিচিত। কারণ দ্রুত বর্ধনশীল, তারপর হচ্ছে মানে সুস্বাদু এবং সেটা সংরক্ষণ করা খুব সহজ, সব মিলিয়ে কার্প জাতীয় মাছটা আমরা সবচেয়ে বেশি উপযুক্ত মনে করি। শিক্ষার্থীরা এখন দেখো, এই কার্প জাতীয় হিসাবে এটা সকলের কাছে এই জন্য জনপ্রিয়, অর্থনৈতিকভাবে এই কার্প জাতীয় মাছটা আমাদের চাহিদা অনেক বেশি। তো শিক্ষার্থীরা এখন আমি তোমাদেরকে জলাশয়ের আমি বলেছি যে এটা পানির মধ্য স্তরে সবসময় বসবাস করে। শিক্ষার্থীরা, পানির অন্যান্য স্তরবাসী মাছের সাথে এটা চাষ করা সহজ। এই কার্প জাতীয় মাছের সবচেয়ে সুবিধা হচ্ছে পানির যে 3টা স্তরের যে নিচের স্তরে যারা যে মাছগুলো থাকে এবং উপরের স্তরে যে মাছগুলো থাকে তাদের সাথে আমরা কার্প জাতীয় মাছের চাষ করতে পারি, কারণ কার্প জাতীয় মাছগুলো মধ্য স্তরে থাকে, ফলে তার জন্য আলাদা পরিবেশ দেওয়ার প্রয়োজন হয় না। তো শিক্ষার্থীরা, এই কার্প জাতীয় মাছ বর্তমানে মধ্য জলাশয় পুকুরেও কিন্তু ব্যাপকভাবে চাষ করা যাচ্ছে। বর্তমানে মধ্য জলাশয়ে পুকুর যেটা বলি আমরা, সেখানেও কিন্তু এই কার্প জাতীয় মাছের খুব চাষাবাদ করা হয়ে থাকে, করা হচ্ছে বর্তমানে। সাউন্ড ক্লিয়ার না? আচ্ছা, এখন তোমরা বলো তো, এখন ক্লিয়ার কিনা সাউন্ড? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে কিনা এখন? সাউন্ড আবার ক্লিয়ার না। আচ্ছা, আমাকে আবার তোমরা জানাবে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এখন ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাবে। শিক্ষার্থীরা, কার্প জাতীয় মাছ 2 ধরনের, মেজর কার্প। এই কার্প জাতীয় মাছ এটি হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে মেজর, একটি হচ্ছে মেজর কার্প, আরেকটা হচ্ছে মাইনর। মেজর কার্প জাতীয় মাছ, আরেকটা হচ্ছে মাইনর কার্প। তাহলে শিক্ষার্থীরা দেখো, এই কার্প জাতীয় মাছটা আমরা 2 ধরনের পাই, একটা হচ্ছে মেজর কার্প জাতীয় মাছ, আরেকটা হচ্ছে আচ্ছা ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার এখন? আচ্ছা, ক্লিয়ার থাকলে ভালো, আমাকে কিন্তু আরো খুব দ্রুত আগাইতে হবে। আচ্ছা, মেজর এবং মাইনর কি? আচ্ছা ঠিক আছে শিক্ষার্থীরা, এখন লক্ষ্য করো। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো মেজর কার্প জাতীয় মাছ, এটা আমি যদি শ্রেণীবিন্যাস করি শিক্ষার্থীরা, তার আগে
তা তোমরা আমাকে জানাবে যে এই সিপ্রিনিডিয়া গোত্রের মাছগুলোর মধ্যে আমরা জানি, এখন আমি শ্রেণীবিন্যাসটা যদি করে দেখাই তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা দেখো, এই মাছের শ্রেণীবিন্যাসটা দেখো, হলো ক্লাসিফিকেশন। এইটার ক্লাসিফিকেশনটা আমি দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি ফাইলাম। ফাইলাম হচ্ছে কর্ডাটা, কর্ডাটা তোমরা লিখে ফেলো, ফাইলাম কর্ডাটা। তারপর হচ্ছে সাবফাইলাম ভার্টিব্রাটা, সাবফাইলাম, ফাইলাম হচ্ছে ভার্টিব্রাটা, সাবফাইলাম ভার্টিব্রাটা। তারপরে হচ্ছে ক্লাস হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, ক্লাস অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি তোমরা ক্লাসিফিকেশনটা দ্রুত লিখে ফেলো। তারপরে হচ্ছে ফ্যামিলি হচ্ছে, অর্ডার হচ্ছে সিপ্রিনিফর্মিস, অর্ডার একটা অক্ষর করে বাদ দিবে, এটা অ্যাঙ্গেল হবে। অর্ডার হচ্ছে সিপ্রিনিফর্মিস, 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 অর্ডার হচ্ছে সিপ্রিনিফর্মিস। তারপর হচ্ছে ফ্যামিলি হচ্ছে সিপ্রিনিডি, ফ্যামিলি সিপ্রিনিডি, ফ্যামিলি হচ্ছে সিপ্রিনিডি, সিপ্রিনিডি। হ্যাঁ, তাহলে ফ্যামিলি পেয়ে গেলাম আমরা সিপ্রিনিডি। তারপর হচ্ছে জেনাস হচ্ছে লেবিও, আর স্পেসিস তোমরা জানো, জেনাস হচ্ছে লেবিও, আর স্পেসিস হচ্ছে লেবিও রুহিতা। এখানে তোমরা যেটা ভুল করে থাকো সেটা হচ্ছে দ্বিপদ। দ্বিপদ নামের ক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবে, দ্বিপদ নামের ক্ষেত্রে কি হয়, দুটি পদ। সেখানে আমরা অবশ্যই দ্বিপদ নামের ক্ষেত্রে অবশ্যই আমরা এইখানে দুটি আন্ডারলাইন করব, অর্থাৎ এই লেবিও এবং রুহিতা, এই সবগুলো প্রথম লেটারটা ক্যাপিটাল আর বাকি সবগুলো স্মল লেটার হবে। তোমরা এইভাবে যদি হাতে লিখলে, যখন ছাপানো অক্ষরে হয় তখন আমাদের দাগ দিতে হয় না, দিতে হয়, কিন্তু যখন আমরা হাতে লিখবো তখন অবশ্যই দুটি পদের নিচে আলাদা করে দুটি দাগ দিতে হবে, তা না হলে সাইন্টিফিক নামে এটা ভুল হবে। তো শিক্ষার্থীরা, এই হলো লেবিও রুহিতা। এখন আমি যেটা বলছিলাম যে কার্ড জাতীয় মাছের মধ্যে মেজর কার্ড এবং মাইনর কার্ড নামে আমি চিহ্নিত করেছি। তাহলে এই মেজর কার্ডটা শিক্ষার্থীরা, কার্ড জাতীয় মাছ তোমরা জেনে নিয়েছো যে এটা হচ্ছে সিপ্রিনিফর্মিস, এটা হচ্ছে অর্ডার হচ্ছে সিপ্রিনিফর্মিস, ফ্যামিলি হচ্ছে সিপ্রিনিডি। তো এখন মেজর কার্ডকে আর মাইনর কার্ডকে তোমরা একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা। মেজর কার্ডটা হচ্ছে সিপ্রিনি গোত্রের, অর্থাৎ সিপ্রিনিডিয়া গোত্রের মাছদের মধ্যে যেহেতু পরিণত অবস্থায় 100 সেন্টিমিটার থেকে বড় হয়, এটা হচ্ছে 100 সেন্টিমিটার বড় পরিণত যখন হয় তখন এটা 100 সেন্টিমিটার লম্বা হয় 100 সেন্টিমিটার। আর ওজন যখন হয় 1 থেকে 1.5 লিটার, হ্যাঁ 1 থেকে 1.5 লিটার, 1 থেকে 1.5 কেজি, কেজি, আমাদের ওজন কেজিতে, আর তরলপদার্থ ওজন করা হয় লিটারে। তাহলে ওজন হচ্ছে 1 থেকে 1.5 কেজি হয়। তাহলে সিপ্রিনিফর্মিস গোত্রের মধ্যে মাছের মধ্যে যেগুলো পরিণত অবস্থা 100 সেন্টিমিটার থেকে বড় হয় এবং 1.5 কেজি ওজনের বেশি হয় তাদেরকে মেজর কার্ড বলা হয়। রুই, কাতল, মৃগেল হচ্ছে তার উদাহরণ। আমরা এখানে দেখতে পারি, এটা হচ্ছে রুই, তারপরে কাতল, মৃগেল, এই মাছগুলো হচ্ছে মেজর কার্ড জাতীয় মাছ। আমি আবার বলছি, যাদের যে সকল মাছগুলো দৈর্ঘ্যে হয় কত 100 সেন্টিমিটার চেয়ে বড়, হ্যাঁ দৈর্ঘ্যে 100 সেন্টিমিটার বড় এবং ওজন হচ্ছে 1.5 কেজি পরিণত অবস্থায়, 1.5 কেজি থেকে বেশি হয়, হ্যাঁ সর্বনিম্ন 1.5 কেজি হয়, সেই সকল মাছগুলোকে বলা হয় মেজর কার্ড। তো শিক্ষার্থীরা, এখন দেখা যাচ্ছে তো? আচ্ছা, এখন কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, ভার্টিব্রাটা পর্বের, হ্যাঁ ভার্টিব্রাটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তোমরা অবশ্যই বুঝতে পারছো যে রুই, কাতল, মৃগেল। তাহলে এবার বলো তো যে মাইনর কার্ড কোনটা
সিপ্রেলিয়া গোত্রেরই অপেক্ষাকৃত ছোট কম ওজনের মাছকে বলা হচ্ছে মাইনর। তাহলে বড় আকারেরটা হচ্ছে মেজর কার্প, আর যেটা নাকি তুলনামূলকভাবে কম ওজনে কিন্তু সিপ্রেলিয়া বর্বে, হ্যাঁ বর্বে, অর্থাৎ এটা হচ্ছে সিপ্রেলিয়া ফ্যামিলির পরিবারেরই সিপ্রেলিয়া পরিবারেরই আরেকটি মাছ হচ্ছে কার্পজাতীয় মাছ হচ্ছে যাদের ওজন হচ্ছে তুলনামূলকভাবে কম হয়, এবং ছোট হয়, আকারেও ছোট হয়, তারাই হচ্ছে মাইনর কার্প। তাহলে শিক্ষার্থীরা এই মাইনর কার্পের ক্ষেত্রে এদের ওজন আমরা কি দেখতে পারি? এরা হচ্ছে উদাহরণ হচ্ছে যে মাইনর কার্পের উদাহরণ হচ্ছে কাটা, তারপরে ভাটা আর ফনিয়া। তোমরা এই মাছগুলোর নাম বাজারে গেলে পাবে। এটা হচ্ছে ফনিয়া নামে একটা মাছ আছে। তোমরা এই মাছগুলো যদি যারা বাজারে দিয়ে থাকো বা বিভিন্ন মৎস্য খামারে তোমরা যাও, তখন দেখতে পারবে যে বাটা নামে একটা মাছ আছে এবং ফনিয়া নামে একটা মাছ আছে। এরাও কিন্তু এক ধরনের বাটা এবং ফনিয়া এক ধরনের কার্পজাতীয় মাছ, তবে এরা হচ্ছে মাইনর কার্প নামে পরিচিত। তো শিক্ষার্থীরা এই মাছ সম্পর্কে যদি আমরা বলি তাহলে আমাদের আরও জানা উচিত মাছের খাদ্যটা কি। হ্যাঁ, মাছের খাদ্য কি? এই রুই মাছগুলো যে এই রুই, কাতল, মৃগেল যেগুলো আমাদের প্রতিনিয়তই আমাদের বাড়িতে আসে এবং আমরা খেয়ে থাকি, এই মাছের খাদ্যটা কি সেটা আমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার। তাহলে এখন আমি আসছি খাদ্য, তাদের খাদ্য সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো শিক্ষার্থীরা তোমরা জেনে রাখবে এই কার্পজাতীয় মাছগুলো, অর্থাৎ মেজর কার্পজাতীয় মাছের মধ্যে আমি আলোচনা ছিল আমাদের আজকে রুই মাছ। সেই রুই মাছের প্রধান এরা কিন্তু প্লাঙ্কটন ভোজী, অর্থাৎ শাকাশী। তবে এরা যখন ছোট থাকে, অর্থাৎ ছোট অবস্থায়, শিশু অবস্থায় এরা কিন্তু প্রাণীজ খাবার অনেক সময় খেয়ে ফেলে। তো এরা মূলত হচ্ছে জলজ উদ্ভিদ, তারপর ছোট ছোট কাণ্ড, এরা সব কিছু খেয়ে থাকে। আর পরিণত অবস্থায় এরা তৃণভোজী। তো জুপ্লাঙ্কটন এরা সবার প্রধান খাদ্য। এদের হচ্ছে অপরিণত অবস্থায়, যখন এরা অপরিণত অবস্থা থাকে তখন তারা জুপ্লাঙ্কটন খেয়ে থাকে। আমি তোমাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি, জুপ্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন নামে দুই ধরনের প্লাঙ্কটন আছে। প্লাঙ্কটন তোমরা সবাই জানো যে জলজ পরিবেশের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ এবং ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো হচ্ছে জুপ্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন। ফাইটো মানে উদ্ভিজ্জ অংশগুলো। তো যেমন আমরা জানি শৈবাল, বিভিন্ন ধরনের জলজ ক্ষুদ্র ক্ষুদ্র শৈবাল আছে, এরা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। তারপরে হচ্ছে জুক্লোরেলা, এটা হচ্ছে এক ধরনের ফাইটোপ্লাঙ্কটন। তারপরে হচ্ছে সবুজ শৈবালটা। তারপরে হচ্ছে আমরা যদি বলি জুপ্লাঙ্কটন কোনটা, তাহলে তোমাদের হচ্ছে মাছের ডিম, ছোট ছোট ড্যাফিলিয়া, সাইক্লোপস, এই জাতীয় মাছগুলো তোমাদের হাইড্রা পড়ানোর সময় কিছু জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটনের নাম বলেছিলাম, সেইগুলো কিন্তু এই জলজ পরিবেশেরই এই কাতল মাছের, রুই মাছের প্রধান খাদ্য। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই যে রুই মাছের কথা বললাম, এদের প্রধান খাদ্যটাও আমরা জেনে গেলাম। তাহলে এরা হচ্ছে যখন এরা অপরিণত অবস্থা থাকে তখন এরা জুপ্লাঙ্কটনরা খাদ্য হিসেবে খেয়ে থাকে, অর্থাৎ প্রাণীজ ছোট ছোট খাদ্যগুলো খেয়ে থাকে। কিন্তু যখন পরিণত অবস্থায় হয় তখন কিন্তু এরা কখনো জুপ্লাঙ্কটন অর্থাৎ প্রাণীজ খাবারগুলো খায় না, এরা তখন উদ্ভিজ্জ খাবারগুলো খেয়ে থাকে। এটা খাদ্য হিসেবে অবশ্যই মনে রাখবে শিক্ষার্থীরা। তাহলে দেখো, পরিণত অবস্থায় এরা জলজ উদ্ভিদের নরম অংশ খায়, শ্যাওলা জাতীয় খাদ্য খায়। তবে চাষ পদ্ধতি যখন করি আমরা, তাদেরকে সম্পূর্ণ খাদ্য হিসাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের খাবার ওর সাথে দিয়ে থাকি। যেমন যখন আমরা চাষ, আর বর্তমানে কিন্তু আমরা যে জনসংখ্যা এত বৃদ্ধি হচ্ছে, তার সাথে সাথে কিন্তু আমাদের খাবারের মানে আমাদের চাষাবাদের উন্নতির কারণে এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা প্রচুর পরিমাণে সেই একই জায়গায় অধিক পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারছি। ঠিক একইভাবে অল্প জলাশয়ে, অর্থাৎ ছোট একটা পুকুরের মধ্যেও আমরা চাষাবাদ করে অনেক রুই মাছ আমরা চাষ করতে পারছি। ফলে দেখা যাচ্ছে যে আমাদের মানে এত জনসংখ্যার মাঝেও কিন্তু আমরা রুই মাছের পেয়ে থাকি, রুই মাছগুলো আমরা খাদ্য হিসেবে পেয়ে থাকি। তাহলে এই রুই মাছগুলো যখন চাষ করা হয় তখন কিন্তু, অর্থাৎ কৃত্রিমভাবে যখন চাষ করা হয় অথবা নির্দিষ্ট জলাশয়ে যখন চাষ করা হয়, নদীর মাছগুলো একরকম, কিন্তু আমরা যখন পুকুরে চাষাবাদের উদ্দেশ্যে যখন রুই মাছকে আমরা চাষ করে থাকি, তখন তাদেরকে এই ফাইটোপ্লাঙ্কটনের পাশাপাশি আরও কিছু খাবার দেওয়া হয়। সেই খাবার
কী কী খাবার দেওয়া হয়? তো শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে এরা কিন্তু চালের গুঁড়া, গমের ভুসি, সরিষার খোল এবং চালের গুঁড়া, তারপর গমের ভুসি, সরিষার খোল এগুলো কিন্তু তাদের খাদ্য হিসেবে দেওয়া হয়ে থাকে। এছাড়া অনেক খাবারগুলো তাদেরকে দেওয়া হয়ে থাকে। তো শিক্ষার্থীরা এবার আমরা তার স্বভাবটা জেনে নিই। খাবার হলো এবার রুই মাছের স্বভাবটা আমরা জেনে নিই, তাদের কী ধরনের তাদের স্বভাব। তো স্বভাবটা রুই মাছের স্বভাব আমরা সবাই আমরা যেহেতু মাছটাকে দেখি আমরা মোটামুটি তার স্বভাব সম্পর্কে জানি। তবে আমরা আজকে যেহেতু এই রুই মাছটা তোমাদের একটি আলোচ্য বিষয়, হ্যাঁ, তোমাদের পাঠ্যপুস্তকের একটি অংশ, তাই আমি রুই মাছের স্বভাবটা নিয়ে একটু আলোচনা করে তোমাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। তো শিক্ষার্থীরা এই রুই মাছ কিন্তু মিঠা পানি, এরা কিন্তু স্বচ্ছ পানিতে থাকতে পছন্দ করে। তারপরে হচ্ছে এরা স্বচ্ছ পানিতে থাকতে পছন্দ করে। তারপরে হচ্ছে এরা ফুলকার সাথে শ্বাস ফেলে চালায়। এই মাছের পোনাগুলো ঝাঁকিয়ে ঝাঁকে, এই মাছের পোনাগুলো কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু যখন নাকি এরা বড় হয় তখন কিন্তু এরা আলাদা থাকতে পছন্দ করে। অর্থাৎ এরা ছোট অবস্থায় ঝাঁকিয়ে ঝাঁকিয়ে থাকলেও পরিণত অবস্থায় এরা বৃহৎভাবে জীবন অতিবাহিত করতে পছন্দ করে। এদের যৌন পরিকল্পনা লাভ করতে সময় লাগে 2 থেকে 3 বছর। তারা যে যৌন পরিকল্পনা 2 থেকে 3 বছর লাগে তাদের যৌন পরিপক্কতা পেতে। যৌন পরিপক্কতা পেতে তাদের লাগে 2 থেকে 3 বছর। তাহলে তোমরা এটা একটা অ্যাক্সিডিটি লিখে রাখতে পারো। যৌন পরিপক্কতা পায় এরা কিন্তু 2 থেকে 3 বছর লাগে তাদের যৌন পরিপক্কতা আসতে। তো শিক্ষার্থীরা এখন তোমরা লক্ষ্য করো। তো এখন তোমরা আরেকটু লক্ষ্য করো। তো আমি যেটা বলছি সেটা যে এরা কিন্তু জুন থেকে জুলাই মাসে বর্ষাকালে যখন আসে তখন প্রবাহমান পানিতে স্ত্রী ডিম ছাড়ে আর পুরুষ সেখানে শুক্রাণুকোষ ত্যাগ করে। শিক্ষার্থীরা 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা এরা বাঁচতে পারে। আমি কি বলেছি? 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি তাপমাত্রা চলে যায়, পুকুরে জলাশয়ের তাপমাত্রা যদি 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যায় তখন এরা মৃত্যুবরণ করে। এরা স্বাভাবিক অবস্থায় বাঁচতে পারে না, সেটা তাদের কাছে প্রতিকূল পরিবেশ, সেই পরিবেশে তারা বাঁচতে পারে না। আর শিক্ষার্থীরা তোমাদেরকে আমি আরও বলেছি যে কি এরা কোন মাসে? জুন থেকে জুলাই মাসে বর্ষাকালে, অর্থাৎ বর্ষাকাল জুন থেকে জুলাই মাস সময় এরা পরিপক্কতা হচ্ছে জুন জুলাই থেকে এরা করে কি বর্ষাকালে অর্থাৎ জুন জুলাই মাসে এরা ডিম পারে। তো স্ত্রী রুই মাছ ডিম পারে এবং পুরুষ শুক্রাণু কোষগুলো সেখানে ত্যাগ করে এই জুন থেকে জুলাই মাসের মধ্যে। তো শিক্ষার্থীরা এখন দেখো, তো আমরা মোটামুটি জেনে গেলাম। তো প্রজনন ক্ষেত্রটা এখানে আমরা জেনে নিই। রুই মাছের প্রজনন ক্ষেত্র, হ্যাঁ, কোন কোন পরিবেশে তাদেরকে আমরা পাবো। তো প্রজনন ক্ষেত্রটা আমাদের অবশ্যই জেনে রাখার দরকার। আমরা হালদা নদীর কথা শুনেছি। হালদা নদীটা হচ্ছে রুই মাছের জন্য উপযুক্ত একটা পরিবেশ। সেখানে স্রোত মধ্যে সবচেয়ে কমফোর্টেবল মনে করে। কিন্তু এখন হালদা নদী অনেকটা দুর্বল হয়ে আসছে, ফলে রুই মাছের প্রজনন ক্ষেত্রটা অনেকটাই দুর্বল হয়ে গেছে। তো আমরা যেহেতু কৃত্রিমভাবে রুই মাছের প্রজনন করতে পারি, তাছাড়াও আমাদের জেনে রাখা দরকার বাংলাদেশের কর্ণফুলী, হ্যাঁ, যে শাখা নদীগুলো আছে, হালদা নদী, চট্টগ্রাম, শাখা নদীতে চট্টগ্রাম হালদা নদীটা আছে। হালদা নদীর শাখা নদীগুলোতেও কিন্তু আমরা রুই মাছের প্রজনন ক্ষেত্র হিসেবে দেখতে পাই। তো শিক্ষার্থীরা নদী, নালা, খাল, বিল, হাওর, প্রভৃতি জলাশয়ে এরা হচ্ছে সাধারণত বাসস্থান। তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম যে এদের প্রজনন ক্ষেত্রটা কি হতে পারে। এছাড়া কৃত্রিম প্রজননের মাধ্যমে তোমাদেরকে আমি বলেছি বিভিন্ন জলাশয়ে বাণিজ্যিক উপায়ে এই রুই মাছের চাষ করা হচ্ছে। শিক্ষার্থীরা তাহলে আমরা জেনে গেলাম। এছাড়া এই রুই মাছকে আমরা অনেক দেশেও আমরা এই রুই মাছকে পেতে পারি, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তারপরে হচ্ছে মায়ানমার নদীর তীরে। এই মাছগুলোকে আমরা প্রাকৃতিক পরিবেশে এই প্রজাতিগুলো আমরা পেয়ে থাকি। এছাড়া বাংলাদেশের বিভিন্ন বড় বড় নদীতে বিচরণ করে, কিন্তু ডিম ছাড়ার সময় হলে এরা প্লাবনভূমিতে প্রবেশ করে। এটা মনে রাখবে যে এরা ডিম ছাড়ার সময় হলে, ডিম ছাড়ার যখন সময় হয় তখন এরা প্লাবনভূমিতে এরা প্রবেশ করবে। এটাই হচ্ছে তাদের প্রজনন ক্ষেত্রে আমরা প্রযোজ্য। তো সাধারণ শিক্ষার্থীরা এদের এই মাছটার স্বাদ এবং সহজ চাষ পদ্ধতি অর্থনৈতিক গুরুত্বের কারণে কিন্তু
এই জন্য যেহেতু এটা পুষ্টির ঘাটতি পেতে পারে এবং চাষ করা সহজ, তারপরে এটা সহজলভ্য, এই জাতীয় বৈশিষ্ট্যটা পুষ্টির দিক থেকে মানে পুষ্টি ঘাটতি মেটাতে সক্ষম। এই জন্য বর্তমানে শ্রীলঙ্কা, নেপাল, চায়না, রাশিয়া, জাপান, ফিলিপাইন, মালয়েশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে এই মাছের চাষ আমরা এখন বর্তমানে দেখতে পাই। তো দেশগুলোতে এই মাছের চাষ হচ্ছে। এছাড়া ইন্ডিয়ার যে আন্দামান দ্বীপপুঞ্জ যে মিঠাই পানি নদীতেও এদের অনুপ্রবেশিত যে রুই মাছগুলো সেই অনুপ্রবেশিত রুই মাছের সফল চাষ করা সেখানেও সম্ভব হচ্ছে। তাহলে রুই মাছ সম্পর্কে আমরা মোটামুটি জেনে গেলাম। তো শিক্ষার্থীরা আসলে কিন্তু আমার রুই মাছের ক্ষেত্রে তোমাদের আসল পড়াটা সামনে আসবে। আসলে এই যে বেসিক অংশটা না জানিয়ে না বলে আমি তোমাদেরকে আসলে মূল অংশে যেতে পারবো না। তাই আমি আজকে রুই মাছের সম্পর্কে একটি ধারণা দিয়েছি মাত্র তোমাদেরকে। তো শিক্ষার্থীরা আমি খুব দ্রুত একটি রুই মাছের চিত্র অঙ্কন করবো আর দৈহিক গঠনটা ব্যাখ্যা করবো। তোমরা আমার সাথে সাথে মাছ তোমরা সবাই আঁকতে পারো, আমি জানি খুব সুন্দর করে মাছ আঁকতে পারো। আমি একটা রুই মাছ এঁকে তার দৈহিক গঠনটা খুব দ্রুত বুঝিয়ে দিব, এই যে তারপরে আমার ক্লাস শেষ করবো। তো শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা সাথে সাথে আমার সাথে আচ্ছা হ্যাঁ 40 কম তাপমাত্রায় হ্যাঁ আবিদা সুলতানা হ্যাঁ বাঁচতে পারে না লিখবা, সাথে সাথে লিখলে তোমাদের মানে পড়ার একটা আমেজ আসবে, তাছাড়া একটা ভালো রেজাল্ট করার একটা চিন্তা আসবে। তো শিক্ষার্থীরা আমি একটি রুই মাছ আঁকি, আশা করছি তোমরা আমার চেয়ে সুন্দর করে আঁকতে পারো। তারপরেও আমি একটু আঁকার চেষ্টা করছি, তোমরা আমার সাথে রুই মাছটি অঙ্কন করো। এবং আমি আঁকার পরে দৈহিক গঠনটা খুব একটা বড় না, তোমরা ভয় পেয়ে গিয়েছিলে ঘাস ফড়িংয়ের দৈহিক গঠনের চিত্রটা দেখে এবং বর্ণনা দেখে। আশা করছি রুই মাছের বর্ণনা ঘাস ফড়িংয়ের মতো অতটা জটিল না, অনেক সহজ। আর যেহেতু আমরা ঘাস ফড়িংকে সচরাচর দেখি কম, আমাদের একটু চোখে কম পড়ে, কিন্তু রুই মাছ তো আমরা অ্যাভেলেবেল দেখি প্রতিদিনই, প্রতি সপ্তাহে কয়েকবারই আমাদের ঘরে আমরা প্রত্যেকের বাসায় রুই মাছটা আনা হয় খাদ্য হিসেবে খাওয়ার জন্য। তো আমরা রুই মাছটা ভালোভাবে চিনি আশা করি। তো আমি এখন একটি রুই মাছের চিত্র অঙ্কন করার চেষ্টা করছি, আশা করছি তোমরা আমার সাথে সাথে আঁকবে এবং বোঝার চেষ্টা করবে। খুবই দ্রুত আমি আঁকার চেষ্টা করবো। শিক্ষার্থীরা তোমরা দেখো, প্রথমে তোমরা এইভাবে করে হ্যাঁ একটু প্রথমে একটু রাখলে একটু এঁকে নাও, একটা শেপ দিয়ে দাও, তারপরে এটাকে আঁকাবে। হ্যাঁ আস্তে আস্তে প্রথমেই এঁকে ফেলবে না, আস্তে আস্তে আঁকাবে, তাহলে হয়তো বা কিছুটা সহজ হবে। এটা হচ্ছে হোমোসার্কা ধরনের, পুচ্ছটা হচ্ছে হোমোসার্কা ধরনের, তাই আমি এটা পুচ্ছটাকে এইভাবেই আঁকছি, এটা সমান। হোমোসার্কা তোমরা বুঝে গেছো, হোমোসার্কা মানে লেজের খণ্ডটা সমান, এই জাতীয়কে বলা হয় হোমোসার্কা। আর তাদের কিন্তু মুখটা নিচু দিকে থাকে, হ্যাঁ মুখচিত্রটা নিচের দিকে থাকে, এই দিকে থাকে মুখচিত্রটা একটু বিপরীত হয়। আর এখানে আমি এখানে হচ্ছে চোখটা দিলাম এবং তারপর হচ্ছে এই মস্ত এটা দিলাম, তারপর হচ্ছে এখন আমার পাখনাটা যদি আঁকা, তাহলে এটা হচ্ছে পৃষ্ঠপাটা। শিক্ষার্থীরা এই হচ্ছে পৃষ্ঠপাটা, তাহলে পৃষ্ঠপাটাটা আমি আঁকছি
শ্রোণী পাখনাটা আছে, আইরন পাশে আছে পায়েল পাখনা। এই পায়েল পাখনা আমরা মোটামুটি আমাদের আঁকা শেষ। হ্যাঁ, বক্ষ পাখনাটা আমরা আরেকটু নিচে রাখতে পারি। আর সময় কম, আজকে আর বেশি আঁকতে পারবো না। তোমরা আজকের মতো এখানে চিত্রটা অন্তত দেখো, প্রয়োজন হলে আমি আরেকদিন এই চিত্রটা এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আমাদের প্রায় সময় চিত্রটা আঁকতে হবে। আমি এখানে চিত্রটা এঁকে দ্রুত তোমাদেরকে ব্যাখ্যাটা দিয়ে শেষ করে দিচ্ছি। আর তোমাদের তো আরো ক্লাস আছে আমি জানি। তাহলে এগুলো হচ্ছে আঁশ। আমি অতটা সুন্দর করে আঁশগুলো আঁকছি না। তো এখানে তোমরা একটা মনে রাখবে, এখানে একটা লেটার আছে, হ্যাঁ, একটা লেখা আছে, লেটার লেখা আছে। আর এই তো এখানে কাণ্ড এই। তো শিক্ষার্থীরা এখন লেখার জন্য আমি করি, তাহলে বুঝতে পারবে যে পৃষ্ঠ পাখনা এটা হচ্ছে দেহ, মস্তক হচ্ছে এই পর্যন্ত হচ্ছে মস্তক, এই পর্যন্ত মস্তক, এইটুকু হচ্ছে বক্ষ, মস্তক বক্ষ। আর হ্যাঁ, এবারে দেখো এটা মস্তক বক্ষ আর লেজ। লেজের অংশটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে লেজ। তাহলে এটা হচ্ছে বক্ষ পাখনা, এটা হচ্ছে পৃষ্ঠ পাখনা। তার এটা হচ্ছে পুচ্ছ পাখনা। হ্যাঁ, এটা পায়ু পাখনা। হ্যাঁ, তারপরে হচ্ছে শ্রোণী পাখনা। আর এটা হচ্ছে পায়ু পাখনা, শ্রোণী পাখনা, বক্ষ পাখনা। তাহলে এটা তোমরা জানো, এটা হচ্ছে বক্ষ পাখনা। আর এটা হচ্ছে শ্রোণী পাখনা। বক্ষ পাখনা, এটা হচ্ছে শ্রোণী পাখনা। আর এই আঁশগুলো তোমরা দিয়ে ফেলো, দ্রুত দিয়ে ফেলো। এখন শিক্ষার্থীরা এই আঁশগুলো দিয়ে ফেলো। এখন আমি যদি তোমাদেরকে এখন দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাথা, এটা হচ্ছে মুখ, এই অংশটা হচ্ছে, এটা হচ্ছে মুখ, আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চোখ। হ্যাঁ, তাহলে দেখো মাথা, চোখ, মুখ, কাণ্ড, এই অংশটা আমরা তো জানি, এটা হচ্ছে কাণ্ড। চিত্রটা হচ্ছে রেডিও রুহিটা। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি একটা রুই মাছ। আমি এখনই তোমাদের গঠনটা আমি শেষ, আমাদের প্রায় শেষ। আমি এখনই তোমাদের ক্লাসটা ক্লোজ করে দিব। তো এইটা হচ্ছে হ্যাঁ একটা লেখা, এই লেখাটাকে আমরা কি লেখা বলি শিক্ষার্থীরা? লেটার। তাহলে এই হচ্ছে মোটামুটি লেজটা হচ্ছে হোমো সার্কাল, পুচ্ছ পাখনাটা লেজটা হচ্ছে হোমো সার্কাল। লেজ। আচ্ছা, এখন মোটামুটি আমাদের গঠনটা শেষ। এখন আমরা মোটামুটি চিত্রটা একটু এঁকে ফেলেছি। এখন আমরা কি করতে পারি, এটা তোমরা জানো যে তার বক্ষ অংশটা, এই বক্ষ অংশটা মস্তক এবং লেজের তুলনায় বড়। তার বক্ষ অংশটা অনেক বড়। এই মাছের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার বক্ষ অংশটা অনেক বড় হয়। তো শিক্ষার্থীরা, পাখনা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা দেহটাকে তিনটা অংশে ভাগ করা যায়, একটা মস্তক, বক্ষ, উদর। মস্তক, বক্ষ এবং উদর। তাহলে দেখো মাথাটা কিন্তু একদম সম্মুখ অংশে 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। মাথাটা লম্বাটা সাধারণত এটা 4 থেকে 5 ইঞ্চি হয়ে থাকে। 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়ে থাকে। এর মাথাটা হচ্ছে 4 থেকে 5 ইঞ্চি লম্বা। তো শিক্ষার্থীরা, আর চুয়াগুলা সামনে এটা বালন থাকে এবং পার্শ্বীয় খণ্ডবিহীন। এটা হচ্ছে উত্তল, লম্বা এবং পৃষ্ঠভাগটা উত্তল। শিক্ষার্থীরা, এর মুখটা অর্ধচন্দ্রাকার। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে
মুখটা নিম্ন থেকে আবৃত থাকে, মোটা ঝালরের মতো ঊর্ধ্ব আড়াআড়িভাবে অবস্থিত। তারপরে হচ্ছে ঊর্ধ্ব চোয়ালের পিঠের দিকে একজোড়া নরম, আমরা দেখতে পাচ্ছি কি হ্যাঁ নরম নাসারম আছে, নরম এবং ম্যাক্সিলারি বারবেল আছে। তারপরে সে শিক্ষার্থীরা একজোড়া নাসারন্ধ্র আছে, মাথার নাসারন্ধ্রের পিছনে এবং মাথার দুই পাশে গোল করে চোখ আছে। চোখের মাথায় কিন্তু সেখানে তোমরা দেখো, এই যে আমরা চোখটা দেখতে পাচ্ছি, চোখের মধ্যে কিন্তু কোনো পাপড়ি নাই, চোখের পাতার মধ্যে কোনো পাপড়ি নাই। শিক্ষার্থীরা আমার ক্লাসের পরে তোমাদের ল্যাব ক্লাসটা কিন্তু আর 10 মিনিট পরে শুরু হবে, তোমরা একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করবে। আমার পরেই ম্যাথ ক্লাস শুরু হবে তখন একটু 10 মিনিট পরে শুরু হবে। তো শিক্ষার্থীরা মাথা কিন্তু আইসবিহীন, আমরা কিন্তু এখানে আইস দেখতে পাচ্ছি, কিন্তু মাথার মধ্যে কিন্তু কোনো আইস দেখতে পাচ্ছি না। আমরা আইস দেখতে পাচ্ছি শরীরের বিভিন্ন বক্ষের মধ্যে, কিন্তু আমরা আইস দেখতে পাচ্ছি না মাথার মধ্যে। তাহলে এটা মনে রাখবে, এদের কর্নিয়াটা কিন্তু স্বচ্ছ, মাথা কিন্তু আইসবিহীন, লেজ মিউকাসময় সাইক্লোয়েড আইস দ্বারা আবৃত। সবসময় মনে রাখবে এটা সাইক্লোয়েড আইস দ্বারা আবৃত থাকে এবং এটা কিন্তু মিউকাস যুক্ত, অর্থাৎ পিচ্ছিল হয়। মিউকাস যুক্ত হলে সবসময় সেটা কি হয়, পিচ্ছিল হয়ে থাকে। তো শিক্ষার্থীরা মোটামুটি আমাদের ইয়াটা শেষ। হ্যাঁ, এখন দেখো তারপরে মাথার পিছনের দিকে আমরা কি দেখতে পাচ্ছি, ফুলকা প্রকোষ্ঠ থাকে। তারপরে হচ্ছে কানপুর দুই পাশে কি আছে শিক্ষার্থীরা, এটা বেশ বড় শক্ত। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি মাথার পিছনের দিকে ফুলকা প্রকোষ্ঠগুলোকে ঢেকে রাখছে, দুই পাশে ফুলকা প্রকোষ্ঠকে ঢেকে রাখলে দুটো বড় বড় কানপুরগুলো কিন্তু এই কানপুর নিচে কিন্তু ফুলকা, এই ফুলকাগুলোকে ঢেকে রাখছে এই কানপুরটা। তাহলে আমরা জেনে নিলাম যে কানপুরটাও দাদা এটা ঢাকা থাকে। তারপরে হচ্ছে কানপুর নিচের কিনারে দিকে একটা পাতলা ব্রাঙ্কিও স্টেগাল পর্দা যুক্ত থাকে। তাহলে এই কানপুরের নিচের দিকে শিক্ষার্থীরা কানপুর নিচের কিনারে কিন্তু একটা ব্রাঙ্কিও স্টেগাল পর্দা থাকে। এখানে মনে রাখবে এমসিকিউর জন্য এটা ব্রাঙ্কিও স্টেগাল পর্দা, ব্রাঙ্কিও স্টেগাল পর্দা থাকে কানপুর পাশ দিয়ে। তাহলে আমরা এই কানপুর বৈশিষ্ট্য জেনে নিলাম, ব্রাঙ্কিও স্টেগাল পর্দা থাকে। এটি কিন্তু ফুলকা প্রকোষ্ঠকে বড় এবং অর্থচন্দ্রকার হিসাবে ছিদ্রটাকে ঢেকে রাখতে এই পর্দাটি সাহায্য করে। তাহলে মোটামুটি আমরা মাথাটা কিন্তু বক্ষ অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি, বক্ষ অঞ্চলে আমরা এখানে কিছু পৃষ্ঠ পাখনা, বক্ষ পাখনা, স্থলি পাখনা, বায়ু পাখনা দেখতে পাচ্ছি। এখানে আঁশ আছে, একটি মধ্যরেখা বরাবর লেটারাল একটা রশ্মি আছে। তাহলে শিক্ষার্থীরা দেখো দেহকাণ্ডটা সম্পর্কে যদি আমরা বলি, এটা কি দেহকাণ্ডটা অবশ্যই মাথা ও লেজের তুলনায় অনেক বড়। শিক্ষার্থীরা কানপুর শেষ প্রান্ত থেকে পায়ের পর্যন্ত যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই যে কানপুর থেকে শুরু করে পায়ের শেষ পর্যন্ত আমরা যে অংশটা দেখতে পাচ্ছি সেই হচ্ছে দেহকাণ্ড। কানপুর পর থেকে পায়ের ছিদ্র পর্যন্ত আমরা যে অংশটা দেখতে পাচ্ছি সেটা দেহকাণ্ড, এবং পায়ের ছিদ্র পরবর্তী অংশটা হচ্ছে লেজ। তাহলে আমি সরে দাঁড়াচ্ছি তোমাদের চিত্রটা বোঝার জন্য। তো শিক্ষার্থীরা এবার দেখো বিভিন্ন ধরনের পাখনা বহন করছে এই মধ্যখণ্ডটা, অর্থাৎ দেহকাণ্ড। এখানে কিন্তু পাখনাগুলো বিকশিত হচ্ছে। দেহকাণ্ডের পশ্চাৎভাগে কিন্তু আমরা একটি কি দেখতে পাচ্ছি, ঠিক অঙ্কীয় দিকে ঠিক মাঝ বরাবর 3টা ছিদ্র আছে। সেটা হচ্ছে পায়ু ছিদ্র, জ্বলন ছিদ্র এবং সর্বশেষ হচ্ছে রেচন ছিদ্র। তাহলে দেখো আমি এখানে 3টা ছিদ্র আছে, পায়ু ছিদ্র, রেচন ছিদ্র, জ্বলন ছিদ্র। তাহলে আমরা এই ছিদ্রগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন শিক্ষার্থীরা এই চিত্র থেকে তোমরা বুঝতে পারছো। তাহলে পাখনা হচ্ছে কয় ধরনের, মূল পাখনা হচ্ছে এখানে আমরা পাখনা পাচ্ছি 5 ধরনের। পৃষ্ঠ পাখনা, সেই পৃষ্ঠ পাখনাটা কোন দিক থেকে আর কোথা পর্যন্ত আসছে, ঠিক দেহকাণ্ডের মাঝ বরাবর পিছনের দিকে চলে গেছে, এবং এখানে 14 থেকে 16টি পাখনা রশ্মি থাকে। তাহলে এখানে 14 থেকে 16টি পৃষ্ঠ পাখনা রশ্মি থাকে। পাখনা রশ্মিটা 16 থেকে 14টি, 14 থেকে 16টি, 14 থেকে 16টি এখানে পাখনা রশ্মি থাকে। এই রশ্মিগুলো সংখ্যা হচ্ছে 14 থেকে 16টি। তাহলে তোমরা পাখনা রশ্মিটা একটু জেনে নাও, পৃষ্ঠ বরাবর এই পাখনা রশ্মিটা অবস্থান করছে, এবং এখানে রশ্মির সংখ্যা হচ্ছে শিক্ষার্থীরা এটা হচ্ছে 14 থেকে 16টি। এরপরে বক্ষ অঞ্চলে সেখানে বক্ষ অঞ্চলে পাখনার মাঝখানে যে রশ্মিগুলো থাকে, সেই পাখনা রশ্মিগুলো হচ্ছে 17 থেকে 18টি। শিক্ষার্থীরা সেটা হচ্ছে 17 থেকে 18টি হচ্ছে পাখনা রশ্মি থাকে। হ্যাঁ, 17 থেকে 18টি বক্ষ অঞ্চলে। তো বক্ষ বরাবর যে পাখনা রশ্মি থাকে। আর এটা হচ্ছে স্থলি পাখনা। তো স্থলি পাখনা শিক্ষার্থীরা এখানে 6 থেকে 7টি পাখনা রশ্মি থাকে। 6 থেকে 7টি স্থলি পাখনা থেকে পাখনা রশ্মিগুলো থাকে 6 থেকে 7টি। তাহলে আমরা দেখেছি যে পাখনা রশ্মির ক্ষেত্রে কিন্তু এখানে ডায়াবেটিস আছে। আর উচ্চ পাখনার মধ্যে
এই পুচ্ছ পাখনার মধ্যে 19টি রশ্মি থাকে। এই 19টি রশ্মি থাকে পুচ্ছ পাখনার ক্ষেত্রে। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি আমাদের পাখনার রশ্মি। আজকে একটু বোঝাই না বুঝানে আবার চিত্রটা আঁকতে হবে। তাহলে দেহের দুই পাশে ছোট দুইটি গর্ত আছে, সেই এটি কিন্তু আইসের নিচে অবস্থিত এই গর্ত দুটি, এবং লম্বা খাদের সঙ্গে এটা যুক্ত থাকে। এই খাদ ও গর্তের মাঝখানে কিন্তু একটি পার্শ্ব রেখা আছে। তাহলে এই যে দুই পাশে দুটি গর্ত আছে, এইখানে কিন্তু পার্শ্ব রশ্মি থাকে। তাহলে এই অংশটার নাম কি শিক্ষার্থীরা? এটার নাম হচ্ছে পার্শ্ব রশ্মি। আমি পার্শ্ব রশ্মিটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে পার্শ্ব রশ্মি, পার্শ্ব রশ্মি। হ্যাঁ, পার্শ্ব রশ্মি। তাহলে এই যে দুই পাশ থেকে একটু সামান্য গর্ত থাকে, এই অংশটার মধ্যে এই রশ্মিটা থাকে, এটার নাম হচ্ছে পার্শ্ব রশ্মি। তাহলে শিক্ষার্থী মোটামুটি আমাদের বর্ণনা প্রায় শেষ। তো এখন দেখো শিক্ষার্থীরা, এটি কিন্তু সংবেদী কোষ হিসাবে এখানে মধ্যে কিছু সংবেদী কোষ আছে। তো পার্শ্ব রেখা যেটা থাকে, এই পার্শ্ব রেখার মধ্যে কিছু সংবেদী কোষ আছে। এই সংবেদী পার্শ্ব রেখাটার মধ্যে কিছু সংবেদী কোষ আছে, যা রুই মাছের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা, এই যে পার্শ্ব রেখাটা, এটাকে শুধু হয়েছে তা কিন্তু না। এই পার্শ্ব রেখাটার পিছনে কিছু কারণ আছে। এতে কিছু সংবেদী কোষ আছে। এই সংবেদী কোষগুলা পানির তরঙ্গ থেকে পানির গুণাগুণ সংগ্রহ করে এবং রাসায়নিক সংবেদনে গ্রহণে সাহায্য করে থাকে। তাহলে এটাই হচ্ছে লেটারাল লাইন। তাহলে শিক্ষার্থীরা, পরীক্ষাতে আসে যে এই যে পার্শ্ব রেখা বা লেটারাল লাইন কি এবং লেটারাল লাইনের কাজ কি, এটা অনেক সময় তোমাদের পরীক্ষাতে আসে যে পার্শ্ব রেখা রুই মাছের বা বিভিন্ন মাছের যে পার্শ্ব রেখা আছে, লেটারাল লাইন কি এবং লেটারাল লাইনের কাজ কি, এটা অনেক সময় জ্ঞানমূলক হিসেবে এই প্রশ্নটা আসে। শিক্ষার্থীরা, এরপরে আসি আমরা লেজ এবং শেষ অংশ। আমার বর্ণনা শেষ প্রায়। পায়ুর একদম পরবর্তী অংশটা হচ্ছে লেজ। এটা আমরা দেখতে পাচ্ছি যে এই মাছের শেষ প্রান্তটা হচ্ছে পায়ুর পরবর্তী অংশটা হচ্ছে লেজ, এবং লেজের যে পুচ্ছটা কিন্তু হোমোসার্কাল ধরনের। আমরা জানি যে মাছের ক্ষেত্রে লেজের কিন্তু দুই ধরনের বৈশিষ্ট্য আছে, একটা হোমোসার্কাল আর একটা হচ্ছে হেটারোসার্কাল। তাহলে শিক্ষার্থীরা, হোমোসার্কাল রুই, কাতল, মৃগেল, ইলিশ, আমরা যে বিভিন্ন ধরনের মাছগুলো দেখি, কই মাছটা যে এই লেজটা যে সেখানেও যদি আমরা মাঝখানে ভাগ করে দুটো সমান হয়, এটা হলো হোমোসার্কাল। কিন্তু তোমরা যেমন হাঙ্গর মাছটা তোমরা দেখেছো, হাঙ্গর মাছের একটা পুচ্ছ খণ্ডটা একটা অনেক বড় আর একটা ছোট, এটা হচ্ছে হেটারোসার্কাল ধরনের, অসমান। তাহলে এই রুই মাছের ক্ষেত্রে পুচ্ছ পাখনার খণ্ডটা হচ্ছে হোমোসার্কাল ধরনের। তাহলে আমরা দেখি শিক্ষার্থীরা, এই হোমোসার্কাল ধরনের এটি উলম্ব তলে প্রসারিত হয়েছে, আর পিছন দিকে উলম্ব তলে প্রসারিত হয়েছে উপরে আর নিচের দিকে। এটা আমরা দুটি খণ্ডে বিভক্ত করতে পারছি। এদের মধ্যে ডার্মাল রশ্মিগুলো উপরে এবং নিচে খণ্ডে বড় এবং মাঝখানেগুলো মোটামুটি ছোট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডার্মাল যে রশ্মিগুলো উপরের দিকে একটু ডার্মাল রশ্মিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইগুলো ডার্মাল রশ্মিগুলো উপর দিকে মানে বড় এবং মাঝখানেটা মোটামুটি, এবং মাঝখানেটা একদম মিডলের দিকে এই ডার্মাল রশ্মিগুলো ছোট আকার। এই হচ্ছে লেজের বৈশিষ্ট্য। তো শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে যে এই যে লেজ পাশাপাশি চাপা এবং পশ্চাৎ দিকে সরু, এবং এদের কিন্তু পুচ্ছ পাখনা সহ লেজটা কিন্তু চলন অঙ্গ হিসাবে কাজ করে। কারণ মাছটা যখন পানিতে চলাফেরা করে তখন কিন্তু লেজটা নড়ে, অর্থাৎ লেজ তাদের চলন অঙ্গ হিসেবে কাজে সাহায্য করে। তো শিক্ষার্থীরা, মোটামুটি আমরা একটা রুই মাছের চিত্র আঁকতে পেরেছি। তোমরা চেষ্টা করে আরো আঁকতে পারবে। আমি এঁকেছি এর জন্য যে আমি ইচ্ছা করে এঁকে আঁকতে পারতাম, সময়টা আরো সেভ হতো, কিন্তু কীভাবে আঁকতে হবে সেটা তোমাদের অনেক প্রশ্ন জাগে যে কীভাবে আঁকতে কঠিন লাগছে।